আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনের সাথে আছি মেহরিনা তাসমিনা। বিস্তারিত সংবাদ শুরু করব ফ্রেশ সোলাব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিয়ে। লতা পাতা, ছোট গাছ ও টিনের ঘরের দাম ৯৯ কোটি টাকা। সরকারি মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্পে দুর্নীতির প্রমাণ। রোহিঙ্গা সংকট মোকাবেলায় মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতির তাগিদ বিশ্লেষকদের। ভারত ও চীনের ইতিবাচক উদ্যোগে আশাবাদী তারা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। শনিবার দুপুর পর্যন্ত দেশ জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা। সিনহা হত্যা মামলার ইতিবাচক অগ্রগতির দাবি র্যাবের ডিজির। শিগগিরই চার্জশিট দাখিল। এবং মহামারী মোকাবেলায় ও বাইডেন পুত্রকে নিয়ে দুই প্রার্থীর তুমুল বাকবিতণ্ডা। মার্কিন নির্বাচনের শেষ বিতর্ক। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে যা থাকছে। সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর শরৎ উৎসবের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনে ফিট। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ঢাকার পাশের বিভিন্ন এলাকায় 10টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পে বড় ধরনের দুর্নীতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। সরকারি গোয়েন্দা সংস্থা বলছে দুর্নীতির পরিমাণ কমপক্ষে 300 কোটি টাকা। শিক্ষামন্ত্রী বলেছেন দুর্নীতির ক্ষেত্র তৈরি করা হয়েছিল, তবে অর্থ ছাড় না করায় আর্থিক দুর্নীতি বলা যাবে না। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মল্লিক। ঢাকার পার্শ্ববর্তী এলাকায় 10টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় করার জন্য এমন প্রকল্প নেওয়া হয়। স্কুল ভবন গড়ে তোলার জন্য এই যে খালি জমি, এখানে কোনো গাছ নেই, অথচ এখানকার গাছের দাম দেখানো হয়েছে কোটি টাকার উপরে। আর এই যে টিনের ভবন, কলা গাছ, এর দামও ধরা হয়েছে কয়েক কোটি টাকা। জমির মালিকদের সঙ্গে আঁতাত করে 100 কোটি টাকার বেশি ধরা হয়েছে জমির দাম। প্রকল্প এলাকার ঘাস, লতাপাতা, টিনের ঘরের দামই ধরা হয়েছে 96 কোটি টাকা। এভাবে 673 কোটি টাকার প্রকল্পের ব্যয় 1124 কোটি টাকা আরডিবিতে নির্ধারণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেয়া তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে প্রকল্প এলাকার বিভিন্ন জিনিসের দাম প্রকৃত মূল্যের চেয়ে 101 কোটি 98 লাখ টাকা বেশি ধরা হয়েছে। তদন্ত কমিটি বলছে প্রকল্প পরিচালক ডক্টর আমিরুল ইসলাম, সদস্য সচিব দিল আফরোজ বিনতে আসির এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার তোফায়েল আহমেদ দুর্নীতির সঙ্গে যুক্ত। আমরা বলেছিলাম যেহেতু হচ্ছে এটা তদন্ত হওয়া দরকার। দুর্নীতি করার কোনো সুযোগ নাই। যদি কেউ করতেও চায় সে সেই পদক্ষেপ নিয়েও কোনো লাভ হবে না, বরং তারই ক্ষতি হবে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, কাগজে কলমে দুর্নীতি হয়েছে, অর্থ ছাড় করা হয়নি। করতে পারেনি, দুর্নীতির একটা সত্য বলে তদন্ত রিপোর্টে এসেছে এবং সেই ডিসি অফিসের সঙ্গে প্রকল্প কর্মকর্তা, প্রকল্প পরিচালকের যোগসাজশ একটা দুর্নীতি করার ষড়যন্ত্র হয়েছিল, সেটাকে তদন্ত করে সেটা মনে হওয়াতে তদন্ত রিপোর্টে সেরকম দেখা দেওয়াতে তাকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা। দুর্নীতির অভিযোগ ওঠার পর সদ্য বিদায়ী প্রকল্প পরিচালক বলছেন তিনি পুরো রিপোর্টটি পড়ে দেখেননি। রিপোর্টটা তো আমাকে তো দেখতে হবে, আমি তো রিপোর্ট ওইভাবে দেখি নাই। মানে আপনি বলছেন ওইভাবে দেখেননি, অন্য কোনো ভাবে দেখেছেন? না, আমি তো এই বিষয়ে আমি পুরো রিপোর্টটা দেখতে পারলে ভালো হতো, সেটাই বলতাম। ডিসি অফিস থেকে গাছের যে মূল্য নির্ধারণ করেছে ডিসি অফিস, তারা রিপোর্টটি করেছে, তারা সরকারের আপনার কলিগ এবং আপনার চেয়ে উচ্চ পদস্থ। তো আপনি কি মনে করছেন যে আসলে আপনার কোনো যদি দোষ না থাকে তাহলে এরকম একটা তদন্ত রিপোর্ট দেবে তারা? এটাই আমার ধারণা, কারণ আমি তো পুরো এটা পড়ে নাই। তারা বলতে পারে যে এটা আমি কেন পাঠালাম, এই হলো আমার দোষ তাদের দৃষ্টিতে। এরই মধ্যে প্রকল্পে দুর্নীতির বিষয়ে ডক্টর আমিরুল ইসলামের নামে দুদকে অভিযোগ জমা পড়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
বাংলাদেশকে আন্তর্জাতিক চাপ বজায় রেখে মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতির মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কৌশল নেওয়ার পরামর্শ দিয়েছেন কূটনৈতিক বিশ্লেষকরা। রোহিঙ্গা সংকট নিয়ে দাতা দেশ ও সংস্থাগুলোর আয়োজনে বৃহস্পতিবারের সম্মেলনকে ইতিবাচক বলে মন্তব্য করে তারা বলেছেন, সম্প্রতি ভারত ও চীনের উদ্যোগী হয়ে ওঠাও এক্ষেত্রে আশা জাগিয়েছে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। নির্যাতনের শিকার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের শুরু গেল শতকের ৮০ দশকে, যদিও তখন সেই সংখ্যা ছিল গণনাযোগ্য। কিন্তু মিয়ানমার সেনাবাহিনীর আক্রমণে বছর ৩ আগে একযোগে বাংলাদেশে আসে কয়েক লাখ রোহিঙ্গা। মানবিক কারণে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়া বাংলাদেশের প্রত্যাশা ছিল আন্তর্জাতিক সহযোগিতায় দ্রুত নিজ দেশে ফিরে যাবে তারা। কিন্তু দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় নানা দিন দরবারের পরও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। বিশাল এই জনগোষ্ঠীকে ভরণ পোষণে সহযোগিতা করে আসা দাতা দেশ ও সংস্থাগুলো বৃহস্পতিবার আয়োজন করে এক সম্মেলনে যোগ দিয়ে আরও একবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশকে নেতৃত্ব দেয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জাতিসংঘ শরণার্থী সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই আয়োজনকে ইতিবাচক হিসেবেই দেখছেন সাবেক কূটনীতিক বিশ্লেষক। রোহিঙ্গাদেরকে ফেরত যদি মিয়ানমারে পাঠাতে হয় তাহলে কিন্তু আমাদের এই কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই যেতে হবে। তবে এই মুহূর্তে মিয়ানমার আন্তর্জাতিক চাপ বজায় রেখে মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক আয়োজনের মাধ্যমে রোহিঙ্গাদেরকে দ্রুততম সময়ে মিয়ানমারে ফেরত পাঠানো, এটাই বাংলাদেশের কৌশল। আমি এই মুহূর্তে আমার মনে হয় না বাংলাদেশ সরকার এর বাইরে আর কিছু ভাবছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আলোচনার উদ্যোগ বাংলাদেশের জন্য সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছেন এই বিশ্লেষক। একদিকে যেমন চীনের উদ্যোগটা দেখছি এখন ত্রিপক্ষীয় ভাবে, ঠিক একইভাবে এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইন্দো প্যাসিফিক অথবা কোয়াড যেটাকে আমরা বলছি, এই প্রক্রিয়াটাও উদ্যোগী হওয়ার জন্য একটা ইঙ্গিত আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে রাখাইনের পরিস্থিতি উন্নয়নে কূটনীতি চালিয়ে যাওয়ার উপর জোর দেন সাবেক এই কূটনীতিক। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি এখন লঘুচাপে পরিণত হয়ে উপকূলীয় এলাকা অতিক্রম করছে। এটি বৃষ্টি ঝরিয়ে আরো দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল দুপুর থেকে সারা দেশের আবহাওয়া বৃষ্টিমুক্ত ও স্বাভাবিক থাকার সম্ভাবনার কথা জানিয়েছে তারা। পরাগ আসমার রিপোর্ট। নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারে কখনো ঝিরিঝিরি বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এরকম অবস্থা চলবে শনিবার দুপুর পর্যন্ত। আজ দুপুরে ওই গভীর নিম্নচাপটি বাংলাদেশে খুলনা এবং পশ্চিমবঙ্গ উপকূল যেটা আছে ওইখান থেকে অতিক্রম করা শুরু করেছে নিম্নচাপ হিসেবে। তার প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত করছে। আমরা আশা করছি আগামীকাল দুপুরের পর থেকে বাংলাদেশের অনেক অংশে ওদের অনেকটা ভালো হয়ে যাবে। আজকে যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিটা আজকে এবং আজকে রাত পর্যন্ত অব্যাহত থাকবে। নিম্নচাপ যেহেতু উপকূল অতিক্রম করা শুরু করেছে, এখন আস্তে আস্তে সে বৃষ্টি ঝরিয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় উপকূলীয় এলাকার বন্দরগুলোতে ৪ নম্বর সতর্ক সংকেতের বদলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এবং বাংলাদেশের আভ্যন্তরীণ যে নৌ বন্দরগুলো আছে, নদী যে বন্দরগুলো, তাদেরকে আমরা ২ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করেছি, নৌ হুঁশিয়ারি সংকেত, যাতে ওরা সাবধানে আশ্রয় থাকতে পারে এবং সাগরে যে মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলো আছে তাদেরকে আমরা নিরাপদ আশ্রয় থাকতে বলেছি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। চলতি মাসে আর নিম্নচাপের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে নভেম্বরে আরো কয়েকটি লঘুচাপ ও নিম্নচাপের সম্ভাবনা আছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে অবসরে যাওয়া সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার চার্জশিট খুব শিগগিরই আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারী এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাজধানীর রমনা কালীমন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে র্যাব প্রধান এই কথা বলেন। তদন্তের অগ্রগতি আছে, ইতিবাচক অগ্রগতি আছে। আমরা হয়তোবা শিগগিরই এটা নিষ্পত্তি করতে পারবো। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বলাটা সমীচীন হবে। এবারের প্রসঙ্গ আই স্পোর্টস।
প্রিয় দর্শক, খেলাধুলা সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন মিশু চৌধুরী। আমরা যাচ্ছি তার কাছে। মিশু। তাহমিনা, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি। 13 ও 17 নভেম্বর নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলাররা। নেপালিদের বিপক্ষে জয়ই প্রধান লক্ষ্য লাল সবুজদের। স্থানীয় কোচদের অধীনে প্রথম সপ্তাহের অনুশীলনে ফিটনেস চ্যালেঞ্জ ফুটবলারদের। আদিল আহমেদ শানের রিপোর্ট। কোভিড নেগেটিভের সনদ নিয়েই বিকেলে জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিতে থাকেন আশরাফুল রানা, রায়হান, রাসেল সহ অন্যরা। সর্বশেষ বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে গত বছর আগস্টে ক্যাম্প শুরু হলেও করোনার কারণে অনুশীলন বেশি দিন গড়ায়নি। সর্বশেষ সাফে নেপালের কাছে গ্রুপ পর্বে হেরেছিল বাংলাদেশ, তবে ঘরের মাঠে জয়ের জন্যই মুখিয়ে লাল সবুজরা। এই অল্প কিছুদিন ট্রেনিং এ নিজেকে আসলে রেডি করাটা আসলে কষ্টসাধ্য ব্যাপার, তবে যেহেতু আমাদের 13 তারিখ আর 17 তারিখে ম্যাচ খেলতে হবে, তো অবশ্যই আমরা জিততে চাইবো এবং সেটার জন্য যত ধরনের চ্যালেঞ্জই নিতে হয় না কেন, সেটা আমরা আসলে প্লেয়াররা সেটা আমরা নিতে চাই। ফুটবল টিম গেম, তো টিম হিসাবে প্র্যাকটিস করতে পারি না, ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করছি। মানে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস খুব বোরিং ছিল, নিজে ফিট হওয়া, দেখা গেছে টিমমেটের সাথে থাকলে ইভেন ক্লাবের খেলা বন্ধ ছিল, তো চেষ্টা করছি যতটুকু পারি নিজেকে ফিট রাখার জন্য। অনুশীলনের প্রথম সপ্তাহে ফুটবলারদের ফিটনেস নিয়ে কাজ করবেন কোচরা। খেলা যে শুরু হতে যাচ্ছে এটাতে সবাই উৎফুল্ল এই বিষয়টাকে। এখন ট্রেনিং বিষয়টা, এখন প্লেয়ারদের যে ফিটনেস লেভেলটা এখন কি অবস্থায় আছে, ফার্স্ট উইক আমরা সেটা নির্ণয় করার ট্রাই করব। দেন ওই ফিটনেস কি অবস্থা সেটা নির্ণয় করার পর ওই অনুযায়ী পরবর্তীতে 2 সপ্তাহ ট্রেনিং করা হবে। বসুন্ধরা কিংস ক্লাবে অনুশীলনের মধ্যে থাকা 14 ফুটবলার, অধিনায়ক জামাল ভুইয়া, হেড কোচ জেমি রে সহ ফরেন কোচিং স্টাফরা টিমের সঙ্গে যোগ দেবেন আগামী সপ্তাহে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। করোনা যুগে প্রথম এল ক্লাসিকোতে শনিবার রাত 8টায় লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সাথে। বার্সেলোনার হোম গ্রাউন্ড বার্নাবুতে ইতিহাসে প্রথমবারের মতো দর্শক শূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবলের এই মহাযুদ্ধ। লা লিগার পয়েন্ট তালিকায় রিয়াল তৃতীয় স্থানে, তাদের চেয়ে 3 পয়েন্ট পেছনে থাকা বার্সেলোনার অবস্থান নবম। তবে চ্যাম্পিয়ন্স লিগে শাখতার ডনেক্স ও লা লিগায় আগের ম্যাচে কোডিক্সের কাছে হেরে বিপাকে ফেলেছে জিদান ও তার দলকে। আরও একটি বিপর্যয়ে টলে যেতে পারে জিদানের অবস্থান। ইনজুরি কাটিয়ে এল ক্লাসিকোর আগের দিন অনুশীলন করেছেন অধিনায়ক রামোস। ভালো অবস্থানে নেই বার্সেলোনাও। লা লিগায় আগের ম্যাচে গেতাভের হারের ধকল কাতালানরা কাটিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাঙ্গেরিয়ার ক্লাব ফ্রেন্সকো ভারোসের সঙ্গে 5-1 গোলে জিতে। দুই দলের মধ্যকার 244টি পারস্পরিক মোকাবেলায় দুই দলই 96টি করে ম্যাচ জিতেছে। ড্র হয়েছে বাকি 52টি ম্যাচ। হৃদরোগে গুরুতর অসুস্থ হয়ে নয়াদিল্লির এক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেব। শুক্রবার সকালে গুরুতর অসুস্থ 61 বছর বয়সী কপিল দেবকে দিল্লির ফোর্টিক্স এসকর্টস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা দ্রুতই তার এনজিওপ্লাস্টি সম্পন্ন করেন। চিকিৎসক বা পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার শারীরিক অবস্থার কথা জানানো না হলেও এনজিওপ্লাস্টি সম্পন্ন করার পর ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ভারতকে 1983 সালে বিশ্বকাপ জেতানো কপিল দেব চলতি আইপিএল সহ আন্তর্জাতিক ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। আইপিএলে চলছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ। শারজার মাঠে আগে ব্যাটিং করে 9 উইকেটে 114 রানে শেষ হয় চেন্নাই ইনিংস। 115 রানের টার্গেটে এখন ব্যাট করছে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ খবর পর্যন্ত মুম্বাইয়ের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে 99 রান। সম্মানিত দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরে নিয়ে যাচ্ছি মূল সংবাদে তাহমিনার কাছে। মিশু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে খেলাধুলার সবশেষ তথ্য জানিয়ে দেওয়ার জন্য। এবারে মার্কিন নির্বাচন 2020 প্রসঙ্গ।
মার্কিন নির্বাচনে তৃতীয় ও শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে করোনা মহামারী নিয়ন্ত্রণ ও বাইডেন পুত্রের নামে দুর্নীতির অভিযোগ নিয়ে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়েছেন দুই প্রেসিডেন্ট প্রার্থী। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন করোনা মোকাবেলায় তার পদক্ষেপে অনেক মানুষের জীবন বেঁচেছে। বাইডেন অভিযোগ করেছেন ট্রাম্প মহামারী মোকাবেলায় ব্যর্থতার দায় নিতে চাইছেন না। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের বেলমন্ট ইউনিভার্সিটিতে তৃতীয় ও শেষ বিতর্কে মুখোমুখি হন তারা। তবে প্রথম বিতর্কের চেয়ে এবারের বিতর্ক বেশ ঠান্ডাই ছিল। বিতর্ক শুরুর আগে দুই প্রার্থীর কোভিড-19 পরীক্ষা করা হলে ফল নেগেটিভ আসে। 90 মিনিটের বিতর্কে মোট 6টি ইস্যুতে প্রত্যেক বক্তাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 2 মিনিট করে সময় দেওয়া হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় দুই প্রার্থীর বিতর্ক শুরু হয়। শুরুতেই দুই প্রার্থীকে প্রশ্ন করা হয় করোনা মহামারী নিয়ে। বাইডেন অভিযোগ করেন মহামারী মোকাবেলায় ট্রাম্পের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। ট্রাম্প উদাসীন না হলে 1 লাখ মানুষ বেঁচে যেত। You folks home who have an empty chair at the kitchen table this morning, that man or wife going to bed tonight and reaching over to try to touch their, out of habit, where their wife or husband was, is gone. Learning to live with it. Come on. We're dying with it because he's never said, he said it's dangerous. Trump বলেন করোনার সাথে নিয়েই বাঁচতে শিখেছে মার্কিনীরা। আগামী কয়েক সপ্তাহেই বাজারে ভ্যাকসিন ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জো বাইডেনের ছেলে হান্টারের ল্যাপটপের রেকর্ড তার কাছে আছে বলে জানিয়ে ট্রাম্প বলেন হান্টার ইউক্রেন এবং চীনের সঙ্গে অবৈধ ব্যবসা করছে। বাইডেনও সেই অর্থের ভাগ পাচ্ছেন। Russia, Ukraine, China, other countries, Iraq, if this is true, then he's a corrupt politician. So don't give me the stuff about how you're this innocent baby. Joe, they're calling you a corrupt politician. এরপর দুই প্রার্থীকে জাতীয় নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন করা হয়। নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের বিষয়েও প্রশ্ন করা হয় দুই প্রার্থীকে। সে সময় ভুতুড়ে ইমেল নিয়ে বাইডেনকে কটাক্ষ করেন ট্রাম্প। বিতর্কে বিচারপতি নিয়োগ ও ট্রাম্পের ট্যাক্স নিয়েও আলোচনা হয়। বিশৃঙ্খলা এড়াতে এবার মিউট বাটন অপশন ছিল। ইলিয়াস কমল, চ্যানেল আই। তৃতীয় ও শেষ বিতর্কের ঠিক আগ মুহূর্তে নতুন বিতর্কের জন্ম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির শর্ত ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিবিএস নিউজের জন্য ধারণ করা সাক্ষাৎকার প্রকাশ করেছে হোয়াইট হাউস। শুধু মার্কিন প্রেসিডেন্ট নয়, সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সেরও। দুটি সাক্ষাৎকারের শিরোনামে সিবিএস নিউজকে অভদ্র, ঘৃণ্য এবং পক্ষপাত দুষ্ট বলা হয়েছে। আলভি হুসাইনের রিপোর্ট। মার্কিন নির্বাচনের আর বাকি কয়েকটা দিন। নির্বাচনী প্রচার, সভা সমাবেশ নিয়ে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুযোগ পেলেই সময় দিচ্ছেন গণমাধ্যমকে। তারই অংশ হিসেবে সিবিএস নিউজ তাদের 60 মিনিটস অনুষ্ঠানের জন্য প্রেসিডেন্টের সাক্ষাৎকার নেয়। রোববার রাতে তা সম্প্রচারের কথা থাকলেও তার আগেই এর কিছু অংশ বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের ফেসবুক পেজ থেকে প্রকাশ করে দেওয়া হয়। প্রায় 38 মিনিটের ওই সাক্ষাৎকারে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধ, মার্কিন অর্থনীতি, করোনা মহামারী, ইরাক যুদ্ধ, ডাক্তার ফাউচি সহ বেশ কিছু বিষয় আলোচনা হয়। এ সময় বাইডেন এবং তার ছেলের দুর্নীতি নিয়ে কথা না বলায় গণমাধ্যমের সমালোচনা করেন ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সেরও প্রায় 15 মিনিটের মতো সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। তবে ট্রাম্পের চেয়ে বেশ শান্তভাবে উপস্থাপিকাকে সামলেছেন পেন্স। ভিডিও দুটির শিরোনামে সিবিএস নিউজকে এক হাত নিতেও ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি অনুষ্ঠানের উপস্থাপিকা ক্রিস্টেন ওয়েলকারকেও জঘন্য বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়াও ভিডিওটি প্রকাশের পর তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকলে তিনি হয়তো এই ঘটনা কখনোই প্রকাশ করতে পারতেন না। আলভি হুসাইন, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদত বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। এদিন সারা দেশে একযোগে বিশেষ প্রার্থনা করা হয়। সুলতানা হিমুর রিপোর্ট। কলাবউ আর নবপত্রিকা স্থাপনের মাধ্যমে শুরু হয় দুর্গাপূজার মহাসপ্তমীর সকাল। দুপুরে বিশ্বের করোনা মুক্তির জন্য সারা দেশে একযোগে 30,000-এর বেশি মণ্ডপে বিশেষ প্রার্থনা করা হয়। আমরা উৎসবের অংশ একেবারেই বাদ, আস্ত ফল সেটা আমরা প্রসাদ হিসেবে আমরা মানুষকে দিব। মা যেন আমাদেরকে সবকিছু ভালো দিয়ে যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধিনিষেধ মেনে চলছেন, এটা দেখি আমার ভালো লাগছে। এই মহামারী থেকে যেন দুর্গতি নাশিনী দুর্গা গোটা বিশ্বকে, সকল মানুষকে মুক্ত করেন। শান্তিপূর্ণভাবে তারা এই দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা বা পূজা তারা সবকিছু পালন করছে। রাজধানীর বেশিরভাগ মন্দির মণ্ডপে ছিল একই চিত্র।
সবাই যাতে করোনামুক্ত থাকতে পারেন, সবাই সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন, আমরা বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছি। ইলেকট্রনিক্স মিডিয়া মাধ্যমে যারা ঘরে বসে পূজা দিচ্ছেন তারা অঞ্জলি নিতে পারেন, আমরা সেই ব্যবস্থা করেছি। মহামারী করোনা আমাদেরকে এই স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরিধান করে মন্দিরগুলোতে পরিদর্শন করার জন্য ফরিদপুরের সনাতন ধর্মাবলম্বী সহ যারা এই মন্দিরে আসেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। ঢাকায় এবার অষ্টমীর কুমারী পূজা হবে না। স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে পূজা উদযাপনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তি, সম্প্রীতি আর অপশক্তি নিধনের বার্তা ছড়ায় দুর্গাপূজা, যা কোনো বিশেষ ধর্ম, বর্ণ বা জাতির মধ্যে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়ুক বিশ্বজনীন। এই হোক মহাসপ্তমীর আহ্বান। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। নিটুল টাটা, আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের দ্বিতীয় আঘাতে বিপর্যস্ত হওয়ার পথে ইউরোপ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন রেকর্ড সংখ্যক মানুষ। সংক্রমণ ঠেকাতে তাই ইউরোপের বিভিন্ন দেশে কারফিউ জারি করা হচ্ছে, নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে ভ্রমণে। আলভি হোসেনের রিপোর্ট। ফ্রান্স, ইটালি, স্পেন, ডেনমার্ক, নেদারল্যান্ড, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া এবং বসনিয়ায় একদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। করোনা মহামারীর প্রথম ধাপ সামলে জার্মানি বিশ্বের কাছে মডেল হয়ে উঠলেও দ্বিতীয় ঢেউ সামলাতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দেশটিতে রেকর্ড সংক্রমণের মধ্যে খোদ স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান করোনায় আক্রান্ত হয়েছেন। এমন অবস্থায় সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে বার্লিন। সংক্রমণের লাগাম টেনে ধরতে আরো বিভিন্ন এলাকায় কারফিউ জারির কথা জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। এখনো তাদের হাতে পর্যাপ্ত সময় আছে জানিয়ে তিনি বলেন, সামনের সপ্তাহগুলো আরো কঠিন হতে চলেছে। এথেন্স সহ বেশ কয়েকটি শহরে রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে গ্রিস। উচ্চ ঝুঁকি সম্পন্ন এলাকায় আরো কিছু নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। শনিবার থেকে 1 নভেম্বর পর্যন্ত আংশিক লকডাউনের ঘোষণা দিয়েছে স্লোভাকিয়া। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত 4টি শহর পুরোপুরি লকডাউন করা হয়েছে। 27 নভেম্বর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি প্রত্যেকে 2 দফা করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। এছাড়াও সাইপ্রাসের 2টি জেলায় জারি করা হয়েছে কারফিউ। 3টি শহর আংশিক লকডাউন করেছে পর্তুগাল। চলমান জরুরি অবস্থার মেয়াদ 3 নভেম্বর পরও বাড়ানোর জন্য সংসদের কাছে অনুমতি চেয়েছেন চেক প্রজাতন্ত্রের স্বাস্থ্যমন্ত্রী। স্পেনের বেশ কয়েকটি শহরে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সর্বোচ্চ সতর্কতা জারি করে প্রায় 50 লাখ মানুষকে 6 সপ্তাহের জন্য বাড়িতে থাকার নির্দেশনা দিয়েছে আয়ারল্যান্ড। আলভি হোসাইন, চ্যানেল আই। সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। শরৎ উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তৃতা করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস এবং অন্যরা। দলীয় সঙ্গীত পরিবেশন করেন ঋষিজ শিল্পগোষ্ঠী, বন্যী শিখা, সমস্বর, স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র ও সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। এবার রয়েছে অর্থনীতি সংবাদ। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা আবার শুরু হচ্ছে। এর আগে ইইউ এর প্রতি ক্ষোভ প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা বন্ধ রেখেছিলেন। গত শুক্রবার ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন চুক্তি ছাড়াই ব্রেক্সিট পুরোপুরি কার্যকর করার জন্য প্রস্তুত হতে বলেছিলেন। এজন্য ইইউর মনোভাবকে দায়ী করে তিনি আলোচনা বন্ধ রেখেছিলেন। বুধবার আবার মতবদল করেছে জনসনের সরকার। ফলে আজ থেকে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক সংলাপ শুরু হয়েছে। চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রাম জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন উচ্চ মাধ্যমিক ও বিদ্যালয় পর্যায়ে অসচ্ছল এবং মেধাবী ৩৪২ শিক্ষার্থীকে প্রায় ৩০ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ. সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল। চট্টগ্রাম জেলা পরিষদ 2015 সাল থেকে 2141 শিক্ষার্থীকে 1,34 লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করছে। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। ছাগলের খামার করে সাফল্যের নজির গড়েছেন বরগুনার বেতাগীর মোহাম্মদ রাজীব। তার ছাগল পালনের পদ্ধতি দেখে এলাকার অনেকেই আগ্রহী হয়েছেন, অনেকেই গড়ে তুলেছেন ছোট বড় খামার। বরগুনা থেকে হাসান ঝন্টুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। শখের বশে 2012 সালে 8টি ছাগল দিয়ে খামার শুরু করেন বেতাগী উপজেলার দক্ষিণ করুণা গ্রামের মোহাম্মদ রাজীব। বর্তমানে তার খামারে ছাগলের সংখ্যা 100 ছাড়িয়েছে। তোতাপুরি, বিটন, শিরোহী, যমুনাপাড়ি, ব্ল্যাক বেঙ্গল সহ দেশি বিদেশি বিভিন্ন জাতের ছাগল রয়েছে তার খামারে। ফার্মে এখন ছাগল প্রায় 100 আপ আছে। খাবার কিনতে হয়, তারপর 100 ছাগল লালন পালন করার জন্য লোক রাখতে হয়, কারণ এই ছাগলের পাতা ম্যানেজ করতে হয়। এই মিলিয়ে আমি এখন মোটামুটি লাভের মধ্যে আছি। আমি রাজীব জানাচ্ছেন ছাগল পালন একটি লাভজনক ব্যবসা। রাজীবের খামার দেখে এলাকার অনেকেই আগ্রহী ছাগলের খামার করতে। এখানে কর্মসংস্থানও হয়েছে অনেকের। দোয়াফলা নামাজ খাওয়ান যায় যদি সবকিছু আমি দিই। এই আমার অসুখ বেশিগুলি তাও দেখাশোনাও ডাক্তার আছে, আমার 5-7টা বর্তমানে ছাগল আছে। আমি আশা করি ভবিষ্যতে আরো বাড়ানোর চেষ্টা করব। বরগুনায় দিনে দিনে ছাগল খামারের সংখ্যা বাড়ছে। প্রাণী সম্পদ বিভাগ বলছে পৃষ্ঠপোষকতা পেলে ছাগলের খামার গড়ে স্বাবলম্বী হতে পারবে অনেক বেকার তরুণ। আমরা প্রতিনিয়ত এই খামারগুলো পরিদর্শন করি, ওনাকে প্রাণী সম্পদ বিষয়ক যে পরামর্শ আছে সেই পরামর্শগুলো আমরা তাকে দেই। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দেরিতে হলেও শরতের শুভ্রতায় সেজেছে দেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও। নদ নদী অববাহিকা ও চরাঞ্চলের বাতাসে তুলার মতো উঠছে কাশফুলের পাপড়ি। ঠাকুরগাঁও প্রতিনিধি এটিএম শামসুজ্জোহার তথ্য ও ভিডিও চিত্রে কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের রিপোর্ট। এবারের বর্ষায় দফায় দফায় বন্যার কবলে পড়েছে দেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলো। এজন্য পঞ্জিকায় আগেই শরৎ এলেও প্রকৃতিতে সেজেছে দেরিতে। কুড়িগ্রাম এবং ঠাকুরগাঁয়ের নদ নদী ও খাল বিলের পার কাশবনে ভরে উঠেছে। এখন কুড়িগ্রামে কোনো বিনোদন কেন্দ্র না থাকায় মানুষজন এই সব কাশবন দেখতে আসে। পরিবেশটা খুব মনোরম আমার কাছে মনে হয়, এজন্য আমি দেখতে আসি। প্রত্যন্ত চরাঞ্চলে আসলে সাদার সমারোহ, এটা দেখে আসলে খুবই ভালো লাগছে, যে মন চাচ্ছে যে পরিবারকে নিয়ে আবার ঘুরতে আসবো। জেগে ওঠা বালুচরে প্রকৃতিগতভাবে বেড়ে ওঠা কাশফুল শুধু সৌন্দর্যের খোরাক নয়, গৃহস্থালীর নানা কাজের পাশাপাশি কাশের খড় বিক্রিতেই চলে অনেকের সংসার। বরিশালের লোক নিয়ে যায়, ঢাকার লোক নিয়ে যায় ওখানে পানের আড়তে দেয়। আমরা ভালো দামে কাশিয়ে বিক্রি করি, 7,000 টাকা, 6,000 টাকা, 1000 বিক্রি করি। এই 5-7 বিঘা মাটির মধ্যে খের দিয়ে কোনো রকম বেচাই 1000, 6,000, 5,000, 4,000 এইরকম করি। পূর্ব দিকে ভাঙে যায় বা বালু জমি, এই জায়গাটাই বিনি চাষে কাশিয়ে খের হয়। এটা বন্যার অভাবে আমার মানুষ নির্ভর মানুষ সেগুলো নিয়ে যায়, কাশিয়ে কাটিয়ে নিয়ে যায়, গরু বছর বাঁচাই। কাশবনের ওষুধি, পাওয়ার প্লান্টের বর্জ্য পরিশোধন এবং লেখার কাগজ তৈরি সহ নানা গুণ রয়েছে।
কাজ থেকে উন্নত মানের লেখার কাগজ এবং ছাপার কাগজ তৈরি করা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে কয়লা চালিত যেগুলো পাওয়ার প্ল্যান্ট আমরা স্থাপন করতেছি, এই কয়লা চালিত পাওয়ার প্ল্যান্টের যে বর্জ্যগুলো, এই বর্জ্য পরিশোধনে কাশের গুরুত্ব অপরিসীম। তবে বৈশ্বিক উষ্ণতা আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে প্রকৃতি ধীরে ধীরে তার চিরায়ত রূপ হারাচ্ছে। নদ নদীময় কুড়িগ্রাম জেলার বিস্তীর্ণ চরাঞ্চলের পতিত বালুজমির এই কাশবন শুধু সৌন্দর্য আর অর্থনীতির কাজে আসে না, এই কাশবন পতিত জমিকে আবাদি জমিতে পরিণত করার বিশেষ ভূমিকাও রাখছে আর ভারসাম্য রক্ষা করছে পরিবেশ ও প্রতিবেশের। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিক, চ্যানেল আই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র তাইওয়ানের কাছে $180 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে রকেট লঞ্চার, সেন্সরস ও আর্টিলারি। চুক্তি অনুযায়ী টার্গেটে নির্ভুল আঘাত হানতে সক্ষম ক্রুজ মিসাইল, যুদ্ধবিমানের সঙ্গে যুক্ত থাকতে সক্ষম মোবাইল লাইট রকেট লঞ্চার ও এয়ার রিকনসেন্স পড কিনবে তাইওয়ান। যুক্তরাষ্ট্রের প্রশাসনের এই পদক্ষেপের ফলে চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন চীনকে চাপে রাখতে মূলত যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সংবাদের পর্যায়ে আমরা আবারও নিয়ে নিচ্ছি অশোক লীল্যান্ড ইফাদ বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে 10 মাসে অস্ত্রোপচার কম হয়েছে 15%। শীতে পরীক্ষা বাড়িয়ে সতর্কতার সাথে কার্যক্রম চালাবে কর্তৃপক্ষ।